এই ঘটনাটা পড়ার সাহস আছে? আসসালামু আলাইকুম। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ মাহমুদ, গ্রাম চরকান্দা, নান্দাইল, ময়মনসিংহ। তিনি জানিয়েছেন এটি তার পরিবারের বহু পুরনো একটি ঘটনা, যা শুধু ভয়ের নয় বরং এমন এক অভিজ্ঞতা যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তার ভাষায়, আমার বাবা কখনো এই গল্প পুরোটা বলতে চাইতেন না। বললেই তিনি কেমন যেন চুপ হয়ে যেতেন, যেন কোনো অদৃশ্য কিছু এখনও তার পিছু ছাড়েনি। শীতের গভীর রাত, সময় তখন প্রায় 11টার কাছাকাছি। চারদিক কুয়াশায় ঢেকে গেছে, বাতাসে এমন এক নিস্তব্ধতা যেন পৃথিবী হঠাৎ থেমে গেছে। দূরের বাঁশঝাড়গুলো অদ্ভুত ছায়া ফেলে রেখেছে মাটির ওপর। সেই রাতেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন রাশেদের বাবা কামরুল হোসেন আর তার ছোট ফুফি নাসিমা। তাদের বাড়ি ফিরতে হলে বিশাল এক ফসলের মাঠ পার হতে হয়, যেটা দিনের আলোতে সাধারণ হলেও রাতের বেলায় যেন অন্য এক জগতে রূপ নেয়। মাঠে পা রাখার পর থেকেই তারা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। হাওয়া বইছে কিন্তু কোনো শব্দ নেই, এমনকি নিজেদের পায়ের শব্দটাও যেন মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। তবুও তারা হাঁটতে লাগলেন। হঠাৎ নাসিমা থেমে গেলেন, তার চোখ স্থির হয়ে আছে সামনে। কামরুলও তাকালেন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা সাদা গরু, কিন্তু সেটা সাধারণ গরু নয়। তার শরীরের রং এতটাই সাদা যেন অন্ধকারের ভেতর জ্বলছে, আর চোখ দুটি অদ্ভুতভাবে স্থির, গভীর, আর ভেতর থেকে যেন লালচে আলো বের হচ্ছে। কামরুল সাহস করে একটা ঢেলা ছুঁড়ে মারলেন। ঢেলাটা গিয়ে পড়ল গরুর পাশ দিয়ে, কিন্তু শব্দ হওয়ার সাথে সাথেই গরুটি ধীরে ধীরে মাথা তুলল। সেই মুহূর্তে তাদের মনে হলো ওটা গরু নয়, কিছু একটা অন্য জিনিস যা গরুর রূপ নিয়েছে। তারপর যা ঘটল সেটা আরও ভয়ঙ্কর। গরুটি দৌড়ে পালালো না, বরং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো তাদের দিকে। তার পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। প্রতিটা পা ফেলার সাথে সাথে চারপাশের কুয়াশা যেন ঘন হয়ে উঠছে। হঠাৎ করেই গরুটি মাঝপথে থেমে গেল, মাথাটা কাত করে এমনভাবে তাকালো যেন মানুষ তাকায়। নাসিমার গলা শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ভাই, এটা ঠিক না। তারপর হঠাৎই গরুটার শরীর কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ সেটা ছিঁড়ে ফেলছে। আর এক মুহূর্তের মধ্যে সেটা কুয়াশার ভেতরে মিশে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেখানে সেটা দাঁড়িয়েছিল সেখানে কিছু একটা এখনো দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই অবয়বটা স্পষ্ট হতে লাগলো। একজন বৃদ্ধা নারী, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো অস্বাভাবিক লম্বা, মুখ ঢেকে রেখেছে। তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কোনো শব্দ নেই। শুধু দূরে কোথাও কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। কামরুল কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই বৃদ্ধা মাথা তুলল। তার চোখ একদম ফাঁকা, কোনো মুনি নেই, শুধু সাদা, আর ঠোঁটে এক ধরনের বিকৃত হাসি। এক পলকের মধ্যে সবকিছু যেন বদলে গেল। তারা দৌড়ে বাড়ির দিকে ছুটল, বুক ধরফর করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। কিন্তু বাড়ির কাছে পৌঁছতেই তারা থমকে গেল। বারান্দায় বসে আছে সেই একই বৃদ্ধা। এবার সে পানের বাটা খুলে বসে আছে, ধীরে ধীরে পান চিবাচ্ছে। ঠোঁটের কোণে লাল রং জমে আছে, কিন্তু সেটা পান না, রক্তের মতো লাগছিল। নাসিমা কাঁপতে কাঁপতে বললেন, আপনি কে? বৃদ্ধা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল। তারপর যা ঘটল সেটা মানুষের চোখে দেখা সম্ভব না। সে আস্তে আস্তে দাঁড়ালো, কিন্তু তার পা মাটিতে ছয়নি। পুরো শরীরটা হাওয়ায় ভাসতে ভাসতে সামনে এগিয়ে এলো। তার মুখে সেই একই বিকৃত হাসি। তারপর খুব নিচু, কর্কশ একটা কণ্ঠে বলল, তোমরা আমাকে ডেকেছিলে। এই কথাটা শুনেই নাসিমা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললেন। কামরুল পেছাতে গিয়ে হোঁচট খেলেন। তার মনে পড়ে গেল মাঠে ঢেলা ছোড়ার সময় তিনি মনে মনে বলেছিলেন, দেখি তো কে আছে। সেই চ্যালেঞ্জটাই কি ছিল? ভয়ে পাগলের মতো দৌড়ে তিনি পাশের গুড়ের চুলার দিকে গেলেন, যেখানে কয়েকজন মানুষ ছিল। সবাই মিলে ফিরে এসে নাসিমাকে উদ্ধার করল। কিন্তু আশ্চর্যের বিষয়, বারান্দায় তখন আর কেউ নেই, শুধু পানের বাটাটা খোলা আর ভেতরে লাল রং লেগে আছে। সেই রাতের পর নাসিমা 3 দিন জ্বরে পড়লেন। মাঝে মাঝে তিনি ঘুমের মধ্যে কথা বলতেন, কিন্তু সেই কণ্ঠটা ছিল তার নিজের না। তিনি বলতেন, আমি তোদের ছাড়ব না, তোদের ঘরেই থাকব। কামরুলের অবস্থাও বদলে গেল। তিনি একা থাকলেই অনুভব করতেন কেউ তাকে দেখছে। রাতে ঘুম থেকে উঠে দেখতেন বারান্দায় কেউ বসে আছে, কিন্তু কাছে গেলে কিছুই নেই। এক রাতে প্রায় 1 মাস পর তিনি ঘুম থেকে উঠে পানির জন্য বাইরে গেলেন। দরজার কাছে এসে তিনি জমে গেলেন।
বারান্দায় বসে আছে সেই একই বৃদ্ধা। এইবার সে সরাসরি তার দিকে তাকিয়ে আছে, মুখের রক্তমাখা হাসি। ধীরে ধীরে সে বলল, এবার তোর পালা। পরদিন সকালে কামরুলকে উঠোনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার গলায় হালকা দাগ ছিল, যেন কেউ চেপে ধরেছিল। তারপর থেকে তিনি আর কখনো স্বাভাবিক হননি। গ্রামের মানুষ বলে সেই মাঠ এখনো আছে, কিন্তু মাঝরাতে কেউ যদি ভুল করে সেখানে যায়, মাঝে মাঝে দেখা যায় একটা সাদা গরু দাঁড়িয়ে আছে। আর কেউ যদি সাহস করে তাকিয়ে থাকে, তাহলে কিছুক্ষণ পর বুঝতে পারে ওটা গরু না। আর যারা এই সত্যিটা বুঝতে পারে, তাদের বাড়ির বারান্দায় কোনো এক শীতের রাতে একটা পানের বাটা খুলে বসে থাকে কেউ একজন, অপেক্ষায়। আজকের মতো ঘটনাটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন যাব পরবর্তী ঘটনা। আজকে আমি আপনাদের মাঝে একটি মর্মান্তিক ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি গ্রামের ঘটনা। শুনতে থাকুন, দেখুন ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে ঘটনায় চলে যাই। যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা নাইম হাসান আমাদের কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, এই বিষয়টি তিনি এতদিন কাউকে বলেননি, কারণ বললে মানুষ হয়তো তাকে পাগল ভাববে অথবা ভয় পেয়ে দূরে সরে যাবে। কিন্তু তার নিজের ভাষায় কিছু অভিজ্ঞতা এমন হয় যা মানুষকে সারা জীবনের জন্য তাড়া করে বেড়ায়, আর তিনি এখনও সেই রাতের ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেননি। তাই সব কিছু ঠিক যেভাবেই ঘটেছিল সেভাবেই তুলে ধরলেন। ঘটনাটি ঘটেছিল প্রায় 8 মাস আগে, কার্তিক মাসের শেষের দিকে এক অস্বাভাবিক ঠান্ডা রাতে। সেদিন সন্ধ্যার পর থেকেই গ্রাম জুড়ে এক ধরনের অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছিল। আকাশ পরিষ্কার থাকলেও চাঁদের আলো যেন ঠিকমতো মাটিতে পৌঁছচ্ছিল না। মাঝে মধ্যে মেঘ এসে ঢেকে দিচ্ছিল চারপাশ। নাইম হাসান পাশের গ্রামে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন এবং ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে যায়। তিনি যে পথ দিয়ে ফিরছিলেন সেটি গ্রামের সবচেয়ে নির্জন রাস্তা। দুপাশে ধানক্ষেত, মাঝে মাঝে ঝোপঝাড়, আর একটু দূরেই পুরনো এক কবরস্থান, যেটা নিয়ে ছোটবেলা থেকেই নানা গল্প শুনে এসেছেন। সাধারণত তিনি এই পথ এড়িয়ে চলতেন রাতে, কিন্তু সেদিন অন্য কোনো রাস্তা ছিল না। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কবরস্থানের কাছে আসতেই তিনি টের পেলেন চারপাশের শব্দগুলো একে একে থেমে যাচ্ছে। ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই, এমনকি নিজের পায়ের আওয়াজটাও যেন অস্বাভাবিকভাবে ভারী শোনা যাচ্ছিল। তিনি থেমে গেলেন। বুকের ভেতর হঠাৎ এক ধরনের অজানা চাপ তৈরি হলো। ঠিক তখনই তা মনে হলো তিনি একা নন, তার পেছনে কেউ হাঁটছে। এই অনুভূতিটা এতটাই স্পষ্ট ছিল যে তিনি আর নিজেকে বোঝাতে পারলেন না যে এটা কল্পনা। ধীরে ধীরে তিনি পেছনে তাকালেন। অন্ধকার ছাড়া কিছুই নেই, কিন্তু আবার সামনে ফিরতেই তার কানের খুব কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলল। ঠান্ডা, ভারী, অস্বাভাবিক। তার পুরো শরীর কেঁপে উঠল। তিনি দ্রুত হাঁটা শুরু করলেন, কিন্তু কয়েক কদম এগোতেই সামনে যা দেখলেন সেটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। রাস্তার মাঝখানে ঠিক কবরস্থানের সীমানার পাশে এক ধরনের আলো ভাসছিল। আলোটা স্থির নয়, মাঝে মধ্যে জ্বলে উঠছে, আবার ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোনো সাধারণ আলো নয়, তার ভেতরে যেন কালো কুয়াশা ঘুরপাক খাচ্ছে। আর সেই কুয়াশার ভেতর ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগলো। প্রথমে অস্পষ্ট, তারপর একটু একটু করে স্পষ্ট হতে শুরু করলো। একটা মানুষের মতো আকৃতি, কিন্তু সেটা মানুষ নয়, কারণ তার শরীরের কোনো নির্দিষ্ট গঠন নেই, মুখ নেই, চোখ নেই। তবুও নাইম হাসান স্পষ্ট অনুভব করছিলেন জিনিসটা তাকে দেখছে। তার শরীর হঠাৎ অসাড় হয়ে গেল। তিনি নড়তে পারছেন না, চিৎকার করতে পারছেন না। শুধু চোখের সামনে সেই অবয়বটা ধীরে ধীরে বড় হচ্ছে। তার কানের কাছে আবার সেই ফিসফিস শব্দ। এইবার শব্দটি একটু পরিষ্কার, কিন্তু ভাষাটা তিনি বুঝতে পারলেন না। তবু মনে হচ্ছিল শব্দটা তাকে ডাকছে, একটু একটু করে কাছে আসতে বলছে। তার মনে হচ্ছিল যদি তিনি আর এক কদম এগোন, তাহলে তিনি আর নিজের নিয়ন্ত্রণে থাকবেন না। হঠাৎ সেই অবয়বটা সামনে এগিয়ে এলো, মাটি ছুঁয়ে নয়, ভেসে। আর ঠিক তখনই তিনি অনুভব করলেন তার বুকের ওপর যেন কিছু চাপ দিয়ে বসে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। শেষ চেষ্টা হিসেবে তিনি চোখ বন্ধ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। তার ঠোঁট কাঁপছিল, শব্দ ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি থামেননি। হঠাৎ এক মুহূর্তে সবকিছু থেমে গেল। নিঃশ্বাসের চাপটা সরে গেল, কানের ফিসফিস শব্দ বন্ধ, চারপাশ আবার নিস্তব্ধ। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। কিছুই নেই, না আলো, না অবয়ব, না কোনো উপস্থিতি।
কিন্তু সেই শূন্যতার ভেতরেও একটা অদ্ভুত ভারী অনুভূতি রয়ে গেল। তিনি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াননি, পেছনে না তাকিয়ে দৌড়তে শুরু করলেন। তার মনে হচ্ছিল কেউ এখনো তার পেছনে আছে, ঠিক তার কাঁধের কাছে। দৌড়তে দৌড়তে তিনি বাড়ির দরজায় পৌঁছে ভেতরে ঢুকে পড়লেন। সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। ঘরের ভেতরে থেকেও তিনি নিরাপদ বোধ করছিলেন না। বারবার মনে হচ্ছিল জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। একবার মাঝরাতে তার ঘরের দরজায় খুব আস্তে টোকা পড়ে, একবার, দুবার, তারপর থেমে যায়। তিনি দরজা খোলেননি, সাহস হয়নি। সকাল হওয়ার পর তিনি বিষয়টি গ্রামের এক বৃদ্ধ ব্যক্তিকে জানান। সব শুনে তিনি শুধু বলেন, ওই কবরস্থানের পাশে রাতের বেলা একা যাওয়া উচিত নয়। অনেক বছর ধরেই সেখানে অদ্ভুত কিছু ঘটনার কথা শোনা যায়। কেউ বলে জিন, কেউ বলে অন্য কিছু। নাইম হাসান তার চিঠির শেষ লাইনে লিখেছেন, তিনি আজও জানেন না সেদিন তিনি আসলে কি দেখেছিলেন, কিন্তু তিনি নিশ্চিত সেটা এই জগতের কিছু ছিল না। আর সেই রাতের পর থেকে তিনি কখনো আর একা সেই পথ দিয়ে রাতের অন্ধকারে হাঁটার সাহস করেননি। তার মতে পৃথিবীতে এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখে। আর যখন তারা চায় তখনই তারা নিজেদের উপস্থিতি এমনভাবে জানান দেয় যা একজন মানুষের ভেতরের সাহসটাকেও চুপচাপ নিঃশেষ করে দিতে পারে। ঘটনাটি ছোট কিন্তু মর্মান্তিক এবং খুব ভালো। একটু ঘটনাটি খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো চলুন দেরি না করে চলে যাই পরবর্তী ঘটনায়। আজকে মর্মান্তিক ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি শুনতে থাকুন, ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে ঘটনায় চলে যায়। কুয়াশার ভেতর যে কালো বিড়ালটা এক লাফে নদীর মতো পুকুর পার হলো, পরের দিন সেটাই মৃত অবস্থায় পড়েছিল। কিন্তু আসল ভয়টা তখন শুরু হয়নি। কুমিল্লার এক তরুণীর পাঠানো এই বাস্তব অভিজ্ঞতা, যা তিনি আজও কাউকে খুলে বলতে সাহস পান না। গ্রামের ঘন কুয়াশা, কালো বিড়াল, অদৃশ্য মহিলা, ছায়া আর লাল চোখ, একের পর এক অস্বাভাবিক ঘটনার ভেতর দিয়ে তার জীবন যেন বদলে যায়। এটা কি সত্যিই কোনো স্বাভাবিক ঘটনা ছিল, নাকি চোখে দেখা বাস্তবতার আড়ালে লুকানো কিছু অজানা শক্তি? এই গল্পটি বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার নাম। কুমিল্লার এক তরুণী এই ঘটনাগুলো পাঠিয়েছেন, নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন, তাই ছদ্মনাম ব্যবহার করছি। আয়েশা। তিনি বলেছেন, যা তিনি দেখেছেন তা ভুল ছিল না, বরং বাস্তব ছিল, এবং সেই বাস্তবতা আজও তাকে তাড়া করে। তখন তিনি ক্লাস 8-এ পড়েন। শীতকাল ছিল। গ্রামে ভোর মানেই ঘন কুয়াশা। সেই বছর কুয়াশা আরও অস্বাভাবিকভাবে ঘন ছিল। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে দরজা খুললেই মনে হতো পৃথিবী পুরোটা সাদা চাদরে ঢেকে গেছে। উঠান পার হয়ে আর কিচ্ছু দেখা যেত না। চারপাশ নীরব থাকত, যেন শব্দও হারিয়ে গেছে। তাদের বাড়ির সামনে বিশাল একটি বাগান ছিল। আম, কাঁঠাল, মেহগনি আর করই গাছে ভরা সেই বাগান ভোরের কুয়াশায় অন্যরকম লাগত, যেন কোনো অচেনা জগৎ। গাছের ডালপালা মাঝে মাঝে নিজে থেকেই নড়ে উঠত, অথচ বাতাস থাকত না। বাড়ির পাশেই আরেকটি বাড়ি ছিল। সেই বাড়ির সামনে ছিল বিশাল একটি পুকুর, যা দূর থেকে নদীর মতো লাগত। কুয়াশার মধ্যে পুকুরটা শুধু ধূসর অন্ধকারের মতো দেখা যেত। এক সকালে স্কুলে যাওয়ার সময় তিনি দেখেন একটি কালো বিড়াল পুকুরের এক পাশ থেকে আরেক পাশে এক লাফে চলে গেল। তিনি থমকে যান, কারণ এত দূর লাফ কোনো বিড়ালের পক্ষে সম্ভব নয়। তবুও তিনি নিজের চোখে দেখেছেন। বিড়ালটা ছিল সম্পূর্ণ কালো, এবং কুয়াশার ভেতর সেটাকে বাস্তব মনে হয়নি। পরের দিন সকালে রাস্তার পাশে সেই একই রকম একটি কালো বিড়ালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেট ফেটে ভেতর বেরিয়েছিল, শরীর পচে গন্ধ ছড়াচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটি, যা এখনো খোলা ছিল এবং যেন তাকিয়েছিল। তিনি কাউকে কিছু বলেননি। সেই দিন সকাল 8টার দিকে স্কুলে যাওয়ার জন্য বের হন। কুয়াশা তখনও ঘন, রাস্তা প্রায় ফাঁকা, কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হঠাৎ সামনে তিনি একজন মহিলাকে দেখেন, যিনি কালো বোরকা পরা অবস্থায় ধীরে ধীরে হাঁটছিলেন। তিনি তাকে অতিক্রম করে সামনে চলে যান। কিছুক্ষণ পর হঠাৎ পেছনে তাকান, কিন্তু তখন রাস্তা একেবারে ফাঁকা ছিল, কেউ ছিল না। তিনি দ্রুত চারপাশে তাকান, কিন্তু কোথাও কোনো মানুষ দেখা যায় না। রাস্তার পাশে একটি ছোট পথ ছিল। তিনি ভাবেন হয়তো ওই দিকে গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন কেউ নেই, পায়ের ছাপও নেই। তার শরীর কাঁপতে শুরু করে, তবুও তিনি সামনে হাঁটতে থাকেন।
কিছু দূর গেলে রাস্তার পাশে তাল গাছ দেখা যায়। তার সামনে একটি তেঁতুল গাছ ছিল। হঠাৎ তার সামনে ওপর থেকে ভারী কিছু একটা ধপ করে পড়ে যায়। তিনি ভয় পেয়ে পিছিয়ে যান। কুয়াশার মধ্যে তিনি দেখেন মাটিতে পড়ে থাকা জিনিসটি বড় কালো তালে মতো। তিনি মাথা তুলে গাছের দিকে তাকান। গাছের ডালে একটি মেয়ে বসে আছে। গায়ে লাল কাপড়, চুল নিচে ঝুলে আছে। মুখ দেখা যায় না, কিন্তু মনে হয় সে তাকিয়ে আছে। হঠাৎ কুয়াশা ঘন হয়ে সব ঢেকে ফেলে। আবার যখন পরিষ্কার হয় তখন সেখানে কিছুই নেই। তিনি স্কুলে চলে যান, কিন্তু সারাদিন অস্বস্তিতে থাকেন। এরপর কিছুদিন সব স্বাভাবিক থাকে, কিন্তু একদিন সন্ধ্যায় তিনি বাড়ির পাশে একটি গর্তের দিকে যান যেখানে সবাই ময়লা ফেলে। সেখানে তিনি দেখেন তার এক চাচি বসে কিছু খাচ্ছেন। তিনি বারবার ডাক দেন, কিন্তু কোনো উত্তর আসে না। তিনি কাছে যান। যত কাছে যান তত গন্ধ আরও তীব্র হয়। তিনি দেখেন সেই চাচি ময়লার ভেতর থেকে কিছু তুলে মুখে দিচ্ছেন। তিনি ভয়ে বলেন, চাচি আপনি কি করছেন? কোনো উত্তর আসে না। তিনি হাত দিয়ে তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে সেই অবয়ব ধোঁয়ার মতো মিলিয়ে যায়। তার সামনে শুধু দুটি লাল চোখ ভেসে থাকে। চোখ দুটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এরপর তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে পান নিজের ঘরে। পরিবারের সবাই তাকে ঘিরে আছে। তার মা কান্না করছে। পরে সব ঘটনা বললে পরিবারের লোকজন মসজিদের হুজুরকে ডাকেন। হুজুর বলেন এটি সাধারণ কিছু নয় এবং আল্লাহর রহমতেই তিনি বেঁচে গেছেন। এরপর কিছুদিন দোয়া পড়া পানি দিয়ে সব শান্ত হয়, কিন্তু 4 দিন আগে আবার সেই ভয় ফিরে আসে। তার এক চাচার বাড়ি ছিল যেখানে কেউ থাকে না। তিনি একদিন সকালে সেখানে যান মোবাইলের চার্জার নিতে। ভিতরে ঢুকতেই তিনি অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেন। ঘরের বাতাস ভারী হয়ে যায়। এক রুমে ঢুকতেই তিনি দেওয়ালে একটি বড় ছায়া দেখেন। প্রথমে মনে করেন এটি তার নিজের ছায়া, কিন্তু যখন নিচে তাকান তখন দেখেন ছায়াটির পা উল্টো দিকে বাঁকানো। তার শরীর ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে ছায়াটি দেওয়াল থেকে আলাদা হয়ে তার দিকে এগিয়ে আসে। তার চুল অনেক লম্বা, মেঝে ছুঁয়ে যাচ্ছে, মাথা প্রায় ছাদের কাছে। কোনো শব্দ ছাড়াই এটি তার সামনে এসে দাঁড়ায়। তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং চার্জার নিয়ে দ্রুত বেরিয়ে আসেন। বাড়ি ফিরে তিনি আয়াতুল কুরসি পড়তে থাকেন এবং তার শরীর কাঁপতে থাকে। এরপর থেকে তিনি আর সেই বাড়ির দিকে যাননি। তবু আজও সেই বাড়ির দিকে তাকালে মনে হয় কেউ ভিতর থেকে তাকে দেখছে এবং খুব ধীরে তার নাম ধরে ডাকছে। প্রিয় লিসেনার, ঘটনাটি আপনাদের আশা করি ভালো লাগছে। অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।